নমস্কার। আমরা শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপিনের সংসারের ধারাবাহিক পর্বগুলি। আজ শুনে নেব তৃতীয় পর্বটি। রানাঘাট হাসপাতালে বিপিন ভাইয়ের সঙ্গে দেখা করিল। বলাই তাহাকে দেখিয়া কান্নাকাটি করিতে লাগিল বাড়ি লইয়া যাইবার জন্য। কিন্তু বিপিনের মনে হইল ভাই যে সম্পূর্ণ আরোগ্য হইয়াছে তাহা নহে। এ অবস্থায় তাহাকে লইয়া যাওয়া কি উচিত হইবে? বিপিন কৈবর্তের মেয়ে সেই নার্সটিকে আড়ালে ডাকিয়া বলিল, আমার ভাই বাড়ি যেতে চাইছে, কান্নাকাটি করছে, ওকে এখন নিয়ে যেতে পারি? নার্স বলিল, নিয়ে যাও বাবু, তোমার ভাই আমাকে পর্যন্ত জ্বালাতন করে তুলেছে বাড়ি যাব করে। নেপথাইটিসের রুগী যা সেরেছে ওর বেশি আর সারবে না, কেন এখানে মিথ্যে রেখে কষ্ট দেবে? তাহার মনে হইল নার্স যেন কিছু একটা চাপিয়া যাইতেছে। সে বলিল, ও কি বাঁচবে না? নার্স ইতস্তত করিয়া বলিল, না না, তা কেন, তবে শক্ত রোগ, বাড়ি নিয়ে গিয়ে একটু সাবধানে রাখতে হবে। নিয়েই যাও বাড়ি, এখন তো অনেকটাই সেরেছে। বিপিনের মনটা খারাপ হইয়া গেল। সে গিয়া মিশনের বড় ডাক্তার আর্চার সাহেবের সঙ্গে দেখা করিল। সন্ধ্যা হইয়া গিয়াছে। আর্চার সাহেব নিজের বাংলোর বারান্দায় ইজি চেয়ারে চুপ করিয়া বসিয়াছিলেন। বয়স প্রায় ৫৫-৫৬। দীর্ঘাকৃতি, সবল চেহারা। মাথার সামনে টাক পড়িয়া গিয়াছে। আজ ৩০ বছর এইখানে আছেন। বড় ভালো লোক। এই অঞ্চলের সকলেই আর্চার সাহেবকে বড় ভালোবাসে। বিপিন গিয়া বলিল, নমস্কার ডাক্তার সাহেব। আর্চার সাহেব বিপিনকে চেনেন না, বলিলেন, এসো, আপনি কি বলছেন? আর্চার সাহেব বাংলা বলেন বটে, তবে একটু ভাবিয়া একটু ধীরে ধীরে। যেইখানে জোর দেওয়া উচিত সেইখানে জোর না দিয়া, এবং যেখানে জোর দেওয়া উচিত নয় সেইখানে জোর দিয়া। বিপিন বলিল, আমার ভাই বলাই চাটুর্যে ৬ নম্বর ওয়ার্ডে আছে। নেপথাইটিসের অসুখ। তাকে কি বাড়ি নিয়ে যেতে পারি? সে বড় ব্যস্ত হয়েছে বাড়ি যাবার জন্যে। হ্যাঁ হ্যাঁ, ওই ওয়ার্ডের ছোকরা রুগী, নিয়ে যান। সাহেব, ও কি সেরেছে? সে পূর্বের অপেক্ষা সেরেছে। কঠিন রোগ, একেবারে ভালোভাবে সারতে ১ বছর লাগবে। বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করবেন, মাংস খেতে দেবেন না। তাহলে কাল সকালে নিয়ে যাব? আপনি রাত্রে কোথায় থাকবেন? আমার বাড়িতে থাকুন, আমার এখানে ডিনার খাবেন। মুকুন্দ, ও মুকুন্দ, আমার এখানে আত্মীয় আছে সাহেব, তাদের বাড়ি বলে এসেছি, সেখানেই থাকব, আমার জন্য ব্যস্ত হবেন না। বিপিন রাত্রে বাজারের নিকট তাহার এক দূর সম্পর্কীয় আত্মীয়র বাড়িতে থাকিয়া পরদিন সকালে ঘোড়ার গাড়ি ডাকিয়া আনিয়া ভাইকে লইয়া স্টেশনে গেল। বলাইয়ের বয়স বেশি নয়, ২০ কিংবা ২১। রোগ হওয়ার পূর্বে তার শরীর খুব ভালো ছিল। বিপিনের সংসারের ক্ষেত খামারের অনেক কাজ সে একাই করিত। মধ্যে যখন বিপিনের বদখেয়ালিতে পৈতৃক অর্থ সব উড়িয়া গেল, সংসারে ভয়ানক কষ্ট, সংসার একেবারে অচল, তখন বলাই ১৮ বছরের ছেলে। বলাই দেখিল দাদার মতিবুদ্ধি তাহাদের অনাহারে ও দারিদ্র্যের পথে লইয়া চলিয়াছে। যদি বাঁচিতে হয় তাহাকে লেখাপড়া ছাড়িতে হইবে এবং বুক দিয়া খাটিতে হইবে। নদীর ধারের কাঁঠাল বাগান বাধা দিয়া সেই টাকায় সে একজোড়া বলদ কিনিয়া গরুর গাড়ি চালাইতে লাগিল নিজেই। লোকের জিনিসপত্র গাড়ি বোঝাই দিয়া অন্যত্র লইয়া যাইবার ভাড়া খাটিত। স্টেশনে সোয়ারি লইয়া যাইত। অনেকেই নিন্দা করিতে লাগিল। একদিন বৃদ্ধ যদু মুস্তাফি ডাকিয়া বলিলেন, তা হাঁ হ্যাঁ বলাই, তুমি নাকি গরুর গাড়ির গাড়োয়ানি করো? বলাই একটু ভয় ভয় বলিল, হ্যাঁ জ্যাঠামশাই। সেটা কীরকম হলো? বিনোদ চাটুর্যের ছেলে হয়ে অমন বংশের নাম ডোবাবে তুমি? কাল শুনলাম বাজারে নিবারণ সাহার বাড়ি তৈরি হচ্ছে, সেইখানে নাকি ৮-১০ গাড়ি বালি বয়েছ নদীর ঘাট থেকে সারাদিন। তাই এতে মান থাকবে?
বলাই একটু ভীতু ধরনের ছেলে। বয়সে বড় ভারিক্ষীণ মুস্তাফি মহাশয়কে তাহার বাবা বিনোদ চাটুর্যে পর্যন্ত সমীহ করিয়া চলিতেন। সেইখানে সে 18 বছরের ছেলে কি তর্ক করিবে? তবুও সে বলিল, জ্যাঠামশাই, এ না করলে যে সংসার চলে না। মা বোন না খেয়ে মরে। দাদা তো ওই কাণ্ড করেছে। দাদার ওপর আমি কিছু বলতে তো পারি না। মাঠের জমি, খাস জমি সবই দাদা বিক্রি করেছে, আর মৌরসি দিচ্ছে। মার হাতে একটাও পয়সা রাখেনি, সব নেশা ভাঙে উড়িয়ে দিয়েছে। আমরা কি খেয়ে বাঁচব বলুন তো? এতে তো তবু দিনে 1 টাকা করে গড়ে আয় হচ্ছে। বালির গাড়ি 6 আনা করে ভাড়া নদীর ঘাট থেকে বাজার পর্যন্ত। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত 11 গাড়ি বালি বয়েছি, 66 আনা, আর 4 টাকা 2 আনা একদিনের রোজগার। এ অন্যভাবে আমায় কে দিচ্ছে বলুন? সেই দুর্দিনে বলায় মান অপমান বিসর্জন দিয়া বুক দিয়া না পড়িলে সংসার অচল হইত। বলাই গরুর গাড়ির গাড়োয়ানি করিয়া লাঙল করিল, জমি চাষ করিয়া ধান বুনিল, আটির মাঠে কুমড়া করিল, আর সেই কুমড়া কলিকাতায় চালান দিয়া সেইবার প্রায় 30-32 টাকা লাভ করিল। বিপিনকে বলিল, দাদা, বাগদিপাড়ার নন্দবাগদিদের গোলাটা কিনে আনছি। এইবার ধান রাখবার জায়গা চায়, ধান ভালো হবে। বিপিন বলিল, নন্দবাগদির অত বড় গোলা এনে কি করবি? আমাদের 3 বিঘে জমির ধান কি এমন হবে যে তার জন্য অত বড় গোলার দরকার? দামও তো বেশি চাইবে। বলাই বলিয়াছিল, বারণ করো না দাদা, বড় গোলাটা বাড়ি থাকলে লক্ষ্মীশ্রী। আমার ওই গোলা দেখলে কাজে উৎসাহ হবে যে ওইটা আসছে বছর পুড়িয়ে দিতেই হবে। ওটাই আনি, কি বলো দাদা? সংসারের জন্য অনিয়মিত খাটিয়া খাটিয়া বলাই পড়িয়া গেল শক্ত অসুখে। কিছুদিন দেশেই রাখিয়া চিকিৎসা চলিল। সে চিকিৎসাও এমন বিশেষ কিছু নয়। গ্রাম্য হোমিওপ্যাথিক ডাক্তার শরৎদা দিন 15 সাদা শিশিতে কি একটা ওষুধ দিতেন। তাহাতে কিছু না হওয়ায় গ্রামের অনেকের পরামর্শে বলাইকে রানাঘাটের হাসপাতালে আনা হয়। বলাই এখনও ছেলে মানুষ। তাহার উপর অনেক দিন রোগশয্যায় শুইয়া থাকিবার পর আজ দাদার সঙ্গে বাড়ি ফিরিয়া যাইবার আনন্দে সে অধীর হইয়া উঠিয়াছে। রেলগাড়িতে উঠিয়া একবার এই জানালা আর একবার ওই জানালায় ছুটোছুটি করিতেছে। কত কাল পর আবার সে নিরোগ হইয়া মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করিতে পাইয়াছে। নার্সের কথা মতো আর ভয়ে ভয়ে চলিতে হইবে না। হাসপাতালের রান্না কি বিশ্রী! মাছের ঝোল না ছাই। মায়ের হাতের, বৌদিদির হাতের রান্না আজ প্রায় 4 মাস খায় নাই। বৌদিদির হাতের সুতুনির তুলনা আছে? পাঁচিলের পশ্চিম কোণে বড় মানকচুটা সে নিজের হাতে পুঁতিয়াছিল। এখন না জানি কত বড় হইয়াছে। ভগবান যদি দিন দেন এবং তাহাকে খাটিতে দেন, তবে গাঙের ধারে কদমতলার বাঁকে ভালো জমি খাজনা করিয়া লইবে এবং তাহাতে শশা, বরবটি, পালং শাক করিবে। হাসপাতালে থাকিতে নার্সের মুখে শুনিয়াছে পালং শাক ও বরবটি নাকি খুব ভালো তরকারি। কলিকাতায় দামে বিক্রয় হয়। বিপিনকে জিজ্ঞাসা করিল, দাদা, কাপালিপাড়া রায়চরণের পিসির কাছে বলা ছিল ওদের ঝাল হলে আমাদের সূর্যমুখী ঝালের বীজ দিয়ে যাবে। তুমি দেখনি? সেই ঝাল রাঙা টুকটুক করছে, এক একটা এত বড়, বীজ দিয়ে গিয়েছিল জানো। আমি এইবার 4টি ঝাল পুঁতে দেব আমড়াতলায় নাবাল জমিটাতে। দাদার চাকুরি হতে বলাই খুব খুশি। তখন সে একা খাটিয়া সংসার চালাইত। আজকাল দাদার মতিবুদ্ধি ফিরিয়াছে। দাদা আবার পুরনো জমিদার ঘরে বাবার সেই পুরনো চাকুরি করিতেছে। ইহার অপেক্ষা আনন্দের আর কি বিষয় আছে? 2 ভাই মিলিয়া খাটিলে সংসারের উন্নতি হইতে কত আর দেরি লাগিবে। সে নিজে বিবাহ করে নাই, করিবেও না। মা, বৌদিদি, ভানু, বিনা এরা সুখী হলেই তার সুখ। গোলা দেখিয়া মায়ের চোখ দিয়া জল পড়ে। মা বলে, কর্তার আমলে এর চেয়েও বড় গোলা ছিল বাড়িতে। আজকাল 2টো লক্ষ্মীর চিড়েকোটার ধান পায় না। মায়ের চোখের জল সে ঘুচাইবে,
বাবার গোলা ছিল 15 হাতের বেড়, সে গোলা বাঁধিবে 18 হাতের বেড়। বেলা 11টার সময় বিপিন ও বলাই বাড়ি পৌঁছিল। ইহাদের আজই বাড়ি আসিবার কোনো সংবাদ দেওয়া ছিল না। বিশেষত বলাইকে আসিতে দেখিয়া বিপিনের মা ছুটিয়া গিয়া রুগ্ন ছেলেকে জড়াইয়া ধরিলেন। বিনা, মনোরমা, ভানু, টুনি সকলেই বাহির হইয়া আসিয়া রোয়াকে দাঁড়াইল। উফ, সেই রানাঘাটের হাসপাতাল আর এই বাড়ির তাহার প্রিয়জন। বৌদিদি, মা, দিদি, খোকা, খুকি। বলাই আনন্দে কাঁদিয়াই ফেলিল ছেলে মানুষের মতো। ভানুটুনিও খুশিতে আটখানা। কাকাকে তাহারা খুব ভালোবাসে। এতদিন পর কাকাকে ফিরিতে দেখিয়া তাহাদেরও আনন্দের সীমা নাই। কাকার গলা জড়াইয়া পিঠের ওপর পড়িয়া তাহারা তাহাদের পুরাতন কাকাকে খুঁজিয়া বাহির করিতে চাহিতেছে। ঘরের মধ্যে ঢুকিয়া বিপিন পুটুলি নামাইয়া রাখিতেছে। মনোরমা আসিয়া হাসি মুখে বলিল, তাহলে আমার চিঠি পেয়েছিলে? কই, উত্তর দিলে না তো? বিপিন বলিল, উত্তর আর কি দেব, এলাম তো চলে বলাইকে নিয়ে। ভালোই করেছ। ঠাকুরপো তোমায় লিখতে সাহস করতো না, কেবল আমায় চিঠি লিখত, আমায় বাড়ি নিয়ে যাও, আমায় বাড়ি নিয়ে যাও। আহা, ও কি সেখানে থাকতে পারে? ছেলে মানুষ, তাতে ওর প্রাণ পড়ে থাকে সংসারের ওপর। তা হ্যাঁ গা, ওর অসুখ কেমন? ডাক্তারে কি বললে? বলল তো এখন ভালোই, তবে সাবধানে রাখতে হবে, ওকে বেশি খেতে দেবে না। আর মাকে বলে দিও যেন যা তা ওকে খেতে না দেয়। মাংস খেতে কিন্তু এক্কেবারে বারণ। তবেই হয়েছে, যা মাংস খেতে ভালোবাসে ঠাকুরপো, ওকে ঠেকিয়ে রাখা ভীষণ কঠিন। আর কি জানো, বাড়ি এসেছে, এখন ওর আবদারের জ্বালায় ওকে মাংস না দিয়ে পারা যাবে? সে তুমি যে কদিন বাড়ি আছো, তারপর ও কারোর কথা মানবে? নিজেই পাড়া থেকে খাসি কাটিয়ে ভাগাভাগি করে বিলি করে দিয়ে নিজের ভাগের 1.5 মাংস নিয়ে এসে ফেলবে। না না, তা হতে দিও না, দিলেই কিন্তু অসুখ বাড়বে। ভয় দেখাবে যে তোমার দাদাকে চিঠি লিখব, ওসব ছেলে মানুষই চলবে না। তা বৌদিদিকে দেখছি না। দিদি তো এখানে নেই, তাকে উলট পিসিমা নিয়ে গেছেন, আজ 15 দিন হলো। তিনি এসেছিলেন গঙ্গা চান করতে কালীগঞ্জে, আমাদের এখানেও এলেন, আর যাবার সময় সঙ্গে করে নিয়ে গেলেন। বিপিন এই সংবাদে খুশি হইল না, বলিল, তা নিয়ে গেলেন মানে তো তার সংসারের দাসী বৃত্তি করতে। ওইসব আমি পছন্দ করি না। মনোরমা বলিল, পছন্দ তো করো না, কিন্তু এখানে খায় কি তা তো দেখতে হবে। তুমি তো চলে গেলে পলাশপুরে, আমাদের হাতে তো একটি পয়সাও দিয়ে গেলে না। একদিন এমন হলো, 2খানি পান্তা ভাত ছিল, ভানুটুনিকে দিয়ে আমরা সবাই উপোস করে রইলাম। কাউকে কিছু বলতেও পারি না, যার যায়। পাড়ায় তো আর রোজ রোজ ধার চাইতে গেলে দেয় না। আমি তো বললুম, উপোস করি মরি সেও ভালো। কারোর বাড়ি রায়গিন্নি, কিদুলির মা, লালু চক্রবর্তীর মা, কারুর কাছেই আমি চাইতে যেতে পারবো না। তা কথাগুলি ন্যায্য, এবং মনোরমা যে মিথ্যে বলিতেছে না বিপিন তাহা বুঝিল। বুঝিলেও কিন্তু এইসব কথা বিপিনের আদৌ ভালো লাগিল না। যেমনই বাড়িতে পা দিয়াছে অমনি 17 ঘণ্টা অভাব অভিযোগের কাহিনী সাজাইয়া মনোরমা বসিয়া আছে। এও তো এক ধরনের তিরস্কার। সে কেন খালি হাতে সকলকে রাখিয়া গিয়াছিল? কেন 100 টাকার থলি মনোরমার হাতে দিয়া বাড়ির বাহির হয় নাই? স্ত্রীর মুখতিক্ত তিরস্কার শুনিতে শুনিতেই তাহার জীবন গেল। স্ত্রী কি একটুও বুঝিবে না? স্বামীর অক্ষমতার প্রতি কি সে এতটুকু অনুকম্পা দেখাইতে পারে না? বৈকালে বিপিন গ্রামের উত্তরের মাঠের দিকে বেড়াইতে গেল। মাঠের ওপারে একটি ছোট মুসলমান গ্রাম, নাম বেতা। সন্ধ্যার এখনও অনেক দেরি আছে দেখিয়া সে ভাবিল, না হয় এক কাজ করি, আইন্দি চাচার বাড়ি ঘুরে যাই। অত বড় গুণী লোকটা, বলাইয়ের অসুখ সম্বন্ধে একটা পরামর্শ করে দেখি, যদি কিছু করতে পারি। অনেক মন্তর টন্তর জানে কি না। আইনিতি বাড়ির সামনের মাছতলায় বসিয়া মাছ ধরা ঘূর্ণির বাঁখারি চাচিতেছিল।
চোখে সে ভালো দেখিতে পায় না। বিপিনের গলার স্বর শুনিয়া চিনিতে পারিয়া বলিল, আসুন বাবা ঠাকুর, আসুন। কবে আলেন বাড়ি? এইখানা নিয়ে বসুন। এই বলিয়া একখানা খেজুর পাতার চেটায় আগাইয়া দিল। বিপিন বলিল, চাচা, তোমাকে তো কখনো বিনে কাজে থাকতে দেখি না, চোখে ঠাওর হয়? না বাবা ঠাকুর, ভালো আর কনে। হ্যাঁ দে একখানা চশমা এনে দিতে পারো? চশমা না হলে আর চোখে ভালো টাওর পায়নি যে। বয়স তোমার তো কম হলো না চাচা, চোখের আর কি দোষ বলো? তা 100 হয়েছে। ওই যেবার মালা রেলের পুল হলো তখন আমি গরু চড়াতে পারি। আপনি এখন হিসেব করে দেখো। এদেশে সবাই বলে আইনিদির বয়স 100। আইনিদি নিজেও তাই বলে। আবার কেহ কেহ অবিশ্বাস করে, বলে মেরে কেটে 90-92। 100 বললেই হলো বুঝি। মালার পুল কত সালে হয় বিপিন তাহা জানে না, সুতরাং আইনিদির বয়সের হিসেব তাহার দ্বারা হইবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সে অন্য কথা পাড়িল। বলিল, চাচা, তুমি তো অনেক রকম মন্তর টন্তর জানো, এই কথাটা তো শুনেই আসছি বহুদিন। বিপিন এই একই কথা অন্তত 20 বার আইনিদিকে জিজ্ঞাসা করিয়া আসিতেছে গত 10 বছরের মধ্যে। আইনিদিও প্রত্যেকবারে একই উত্তর দেয়, একইভাবে হাত পা নাড়িয়া। আজও সে সেইভাবেই বেশ একটু গর্বের সহিত বলিল, মন্তর? তা বেশি কথা আর কি বলবো, আপনাদের বাপ মার আশীর্বাদে মন্তর সব রকমই জানা ছিল। সেই সব কথা বলে কি হবে? এদিকের কোন লোকটা জানে না আমার নাম? তবে এই শোনো, স্বর্ণ ভরে যাব, আগুন খাবো, কাটা মুন্ডু জড়া দেব। বিপিন এই কথা আইনিদির মুখে অনেকবার শুনিয়াছে, তবুও বৃদ্ধকে ঘাটাইয়া এইসব কথা শুনিতে তাহার বেশ ভালো লাগে। বিপিনের হাসি পায় এইসব কথা শুনিলে, কিন্তু আশ্চর্য এই যে আইনিদির ওপর শ্রদ্ধা তাহাতে কিছু কমে না। বিপিন যুবক, এই শতবর্ষজীবী বৃদ্ধের প্রত্যেক কথা হাবভাব তাহার কাছে এত অদ্ভুত আর রহস্যময় ঠেকে, আর সেই জন্যই সে বাড়ি থাকিলে মাঝে মাঝে ইহার নিকট আসিয়া খানিক্ষণ কাটাইয়া যায়। এ যে জগতের কথা বলে বিপিনের পক্ষে তাহা অতীতকালের জগৎ। বিপিনের সঙ্গে সেই জগতের পরিচয় নাই, আর নাই বলিয়াই তাহার রহস্যময়। আইনতি তামাক সাজিয়া হাতখানেক লম্বা একখণ্ড শোলার নিচের দিকে বাঁশের সরু শলার সাহায্যে একটা ফুটা করিয়া বিপিনের হাতে দিয়া বলিল, তামাক সেবা করো বাবা ঠাকুর। বিপিন বলিল, চাচা, তুমি কান সোনার কুঠি দেখেছ? খুব। তখন তো আমার অনুরাগ বয়স। কুঠির মাঠে নীলের চাষ দেখেছি। এই শোনো বাবা, আমার সম্বন্ধী ছেলে জহিরদি তখন জন্মায়। তিনি বড় চাকরি করত, এখন 20 টাকা করে পেনশন খাচ্ছে। তা ভাবো, তবে সে কতদিনের কথা। বিপিন বলিল, কি চাকরি করত? কি চাকরি আমি জানি কি বাবা ঠাকুর, পেনশন খাচ্ছে যখন তখন বড় চাকরিই হবে। চাচা, একটা কবিতা বলো তো শুনি, মনে আছে? আইনতি একগাল হাসিয়া বলিল, হ আমার কপাল, কবিতা শোনাবা? রামায়ণ মহাভারত মুখস্থ ছিল, এখন আর কি মনে থাকে সেসব কথা বাবা ঠাকুর? তাই এই শোনো। সূর্য যায় অস্তগিরি আইসে যামিনী, হেনকালে তথা এক আইল মালিনী। কথায় হীরার ধার, হীরা তার নাম, দাঁত ছোলা মাজাদোলা হাস্য অবিরাম। গাল ভরা গুয়া পান, পাখি মালা গলে, কানে করে করে রাঁড়ি, কথা কত ছলে। চূড়া বাঁধা চুল, পরিধান সাদা শাড়ি, ফুলের ঝুপড়ি কাঁদে ফিরে বাড়ি বাড়ি। বিপিন বাংলা সাহিত্যে তেমন খবর না রাখিলেও এটুকু বুঝিল যে ইহা বিদ্যাসুন্দরের কবিতা। বলিল, এ কবিতা তোমার মুখে কখনো শুনিনি তো চাচা।
রামায়ণ মহাভারতের কবিতাই তো বলো, এ কোথায় শিখলে? আমার যখন অনুরাগ বয়স তখন বিদ্যেসুন্দরের ভারী দিন ছিল যে। বিদ্যেসুন্দরের যাত্রা হতো, গোপালুরের নাম শুনেছিলে? সেই গায় তো বিদ্যেসুন্দর। আমরা সমবয়সী কজন পরামর্শ করে বিদ্যেসুন্দরের বই আনলাম, ভারতচন্দ্র রায়গুণাকর কবিওয়ালার বই। বড় ভালো লেগে গেল। তারপর আনলাম অন্নদামঙ্গল। বিদ্যেসুন্দর বই ভালো, তবে বড্ড হেপানা। কি পানা চাচা? বড্ড হেপানা। আপনাদের কাছে আর কি বলবো, ছেলে ছোকরা মানুষ তোমরা। আপনাদের কালহুতি দেখলাম, সে আর আপনি শুনে কি করবা? ওই বিদ্যে বলে এক রাজকন্যে, তার সঙ্গে সুন্দর বলে এক রাজপুত্রের আস নাই হয়, এই সব কথা। পড়ে দেখো, বিদ্যের রূপ শুনবা কেমন ছিল। কবিবর ভরতচন্দ্র স্বর্গ হইতে যদি দেখিতে পাইতেন, তবে এই বিংশ শতাব্দীতে কত নবীন প্রতিভার প্রভাবের মধ্যেও তাহার এইরূপ একজন মুগ্ধ ভক্তের মুখে তাহার নিজের কবিতার উৎসাহপূর্ণ আবৃত্তি শুনিয়া নিশ্চয়ই খুব খুশি হইতেন। অবশ্য বিপিনের এই কথা মনে হইল না, কারণ সে সাহিত্য রসিক নয়, কিংবা প্রাচীন আধুনিক কোনো বাংলা কবির সহিতই তাহার কোনো পরিচয় নাই। কিন্তু বিদ্যার রূপের বর্ণনা শুনিয়া তাহার কেমন যেন মানির কথা মনে হইল হঠাৎ। তাহা সে নিজেই বুঝিতে পারিল না। বিদ্যা তো নয়, যেন মানি। কবি যেন তাহাকে চক্ষের সামনে রাখিয়াই এই বর্ণনা লিখিয়াছেন। মানি কাছে আসিলে তাহাকে খুব সুন্দরী বলিয়া বিপিনের মনে হয় নাই, কিন্তু দূরে গেলেই মানি কেশব ও সৌন্দর্যের আকর বলিয়া মনে হয়। তাহার চোখ যতটা ডাগর, তাহার চেয়েও ডাগর বলিয়া মনে হয়। রং যতটা ফর্সা, তাহার চেয়েও ফর্সা বলিয়া মনে হয়। মুখশ্রী যতটা সুন্দর, তাহার চেয়েও অনেক বেশি সুন্দর বলিয়া মনে হয়। আইনদীর বাড়ির পশ্চিমে বেলতলার মাঠ, অনেক দূর পর্যন্ত ফাঁকা। মাঠের ওপারে হরিদাসপুর গ্রামের বাঁশবন। সূর্য পশ্চিমে হেলিয়া পড়িলেও এখনো বেলা আছে। মাঠের মধ্যে ফুলে ভরা বাবলা গাছের ডালে ডালে শালিক ও চাতারে পাখির দল কলরব করিতেছে। নিকটে চাঁদমারির বিল থাকাতে বৈকালের হাওয়া বেশ ঠান্ডা। বিপিনের মন কেমন যেন উদাস হইয়া গেল। জীবনে তাহার সুখ নাই। একমাত্র সুখের মুখ সে সম্প্রতি দেখিতে পাইয়াছে। আকস্মাৎ এক ঝলক স্নিগ্ধ জ্যোৎস্নার মতো মানির গত কয়দিনের কার্যকলাপ তাহার অন্ধকার জীবনে আলো আনিয়া দিয়াছে। কিন্তু মানি তাহার কে? কেহই তো নয়, অথচ সেই যেন সব বলিয়া আজ মনে হইতেছে। অথচ মানি অপরের স্ত্রী। বিপিনের কি কোনো অধিকার আছে সেখানে? ইচ্ছা করিলেই কি তাহার সঙ্গে যখন তখন দেখা করিবার উপায় আছে? মানি কেন 2 দিনের যত্ন দেখাইয়া তাহাকে এমনভাবে বাঁধিল? আইনদী বলিল, একখানা কুমড়ো খাবে তো চলো আমার সঙ্গে। বিলের ধারে জলি ধানের খেতে আমার নাতি বসে পাখি তাড়াচ্ছে, সেখান থেকে দেবো এখন। ডাঙার ওপারে কুমড়োর ভুঁই। চাঁদমারির বিলের ধারে ধারে দীর্ঘ জলজ পাতি ঘাসের মধ্য দিয়ে সুড়িপথ। পড়ন্ত বেলা আর আধশুকনো ঘাসের রোদ পড়া গন্ধে বিলের জলের পদ্ম ফুলের গন্ধ মিশিয়াছে। বিলের এপারে সবটাই জলি ধানের ক্ষেত। মাঝে মাঝে ছোট ছোট বাঁশের মাচায় বসিয়া লোকে টিনের কানেস্তারা বাজাইয়া বাবুই পাখি তাড়াইতেছে। আইনদীর নাতির নাম মাখন। এই দেশের মুসলমানদের এরকম অনেক নাম আছে, এমনকি ভুবন, নিবারণ, যজ্ঞেশ্বর পর্যন্তও আছে। মাখনের বয়স 40-এর কম নয়, চুলে পাক ধরিয়াছে। তাহার বাবার বয়স প্রায় 72-73। মাখন বেশ জোয়ান লোক, আর শুধু জোয়ানই নয়, এই অঞ্চলের মধ্যে একজন ভালো গায়ক বলিয়া তাহার খ্যাতি আছে। ঠাকুরদাদাকে আসিতে দেখিয়া মাখন বলিল, মোর জলপান কনে হ্যাঁ দাদা? পিছনে বিপিনকে আসিতে দেখিয়া সে তাড়াতাড়ি মাচা হইতে নামিয়া আসিয়া বলিল, দাদাবাবু যে, কখন আলেন?
আপনি সেই কোথায় নায়েবি করছো শুনলাম, তাই এদিকে বড় একটা যাওয়া আসা করো না বুঝি? আইনদী বলিল, বাবা ঠাকুরকে একটা বড় দেখে কুমড়ো এনে দে দেখি। ওই পুবির বেড়ার গায়ে যে কটা বড় কুমড়ো আছে তা থেকে একটা আন। হাত দে, দূর দূর, ওই দেখো বাবা ঠাকুর, এক ঝাঁক বাবু এসে জুটল আবার। সুমন্দির পাখিগুলো তো বড় জ্বালালে দেখছি। এই বলিয়া আইনদী নিজেই টিনের কানেস্তারা বাজাইতে লাগিল। বেলা পড়িয়া রাঙা রোদ কতক জলি ধানের বিস্তীর্ণ খেতে আর কতক বাবলা বনে পড়িয়াছে। আইনদীর নাতি বিলের ওপরের ডাঙায় কুমড়ো ক্ষেত হইতে সুকণ্ঠে গাইতেছে। বাবুই পাখির ঝাঁক বোধহয় বুঝিতে পারিয়াছে বৃদ্ধ আইনদী তাহাদের কিছুই করিতে পারিবে না, সুতরাং তাহারা নির্বিবাদে আবার আসিয়া জুটিতে লাগিল। আইনদীর নাতির গানের কয়টি চরণ শুনিয়াই বিপিন আবার অন্যমনস্ক হইয়া গেল। সেই দিগন্ত বিস্তীর্ণ মাঠ, বিল, বিলের ধারে ধারে সবুজ জলি ধানের ক্ষেত, উপরে এবং নিচে নাচের ধরনে উড্ডীয়মান বাবুই পাখির ঝাঁক, বিলের ধারের জলে শোলা গাছের হলদে ফুলের রাশি, হরিদাসপুরের বাঁশবনের মাথায় হেলিয়া পড়া অস্ত্রয়মান সূর্য, সব মিলিয়া তাহার মনে এক অপূর্ব ব্যথা ভরা অনুভূতির সৃষ্টি করিল। যেন মনে হইল মানিকে এই জগতে বুঝিবার ভালোবাসিবার আর কোনো লোক নাই। মানি যাহার হাতে পড়িয়াছে সে মানির মূল্য বোঝে নাই। মানির জীবনকে ব্যর্থতার পথ হইতে যদি বা কেহ রক্ষা করিতে পারে, তাহার মুখে সত্যকার আনন্দের হাসি ফুটাইতে পারে, তবে সে বিপিন নিজেই। বিস্তীর্ণ সংসারে মানি হয়তো বড়ই একা, যেমন সে আজ নিজেও বড় একা। বিপিন জীবনে কখনোই প্রেমে পড়ে নাই। প্রেমে পড়িবার অভিজ্ঞতা তাহার কখনোই হয় নাই মানির সঙ্গে এই কয়দিনের ঘটনাবলীর পূর্বে। এখন সে বুঝিয়াছে আজ মানি তাহার যতটা কাছে অতটা কাছে কেহ কখনোই আসে নাই। বিপিন লেখাপড়া মোটামুটি জানলেও এমন কিছু বেশি নোবেল নাটক কিংবা কবিতা পড়ে নাই। প্রেমের কি লক্ষণ কবি ঔপন্যাসিকেরা লিখিয়াছেন তাহা সে জানে না, কিন্তু সে মাত্র এইটুকুই অনুভব করিল, মানি ছাড়া জগতে আর কেহ আজ যদি তাহার সামনে আসিয়া দাঁড়ায়, তাহার মনের এই শূন্যতা পূর্ণ হইবার নয়। ইহাকেই কি বলে ভালোবাসা? হয়তো তাহাই হইবে। যে কোনো কথাই সেই একটি মাত্র মানুষের কথা মনে আনিয়া দেয়, আর বিপিনের জীবনে ইহা একেবারে নতুন। সে যে ভাইয়ের অসুখের সম্বন্ধে আইনদীর সঙ্গে পরামর্শ করিতে গিয়াছিল, এ কথা বেমালুম ভুলিয়া গিয়া কুমড়াটি হাতে লইয়া বিপিন সন্ধ্যার সময় বাড়ি ফিরিল। বিপিনের একজন বন্ধু আছে এইখান হইতে 2 ক্রোশ দূরে, ভাসানপোতা গ্রামে। বন্ধুটির নাম জয়কৃষ্ণ মুখুজ্জে। বয়সে জয়কৃষ্ণ বিপিনের চেয়ে বছর 6-7 বড়, কিন্তু ভাসানপোতার মাইনর স্কুলে উহারা দুইজনেই এক ক্লাসে পড়িয়াছিল। জয়কৃষ্ণ বর্তমানে উক্ত গ্রামের সেই স্কুলের হেডমাস্টারের কাজ করে। বিএ পর্যন্ত পড়াশোনা করিয়াছিল। এমন একজন লোক এখন বিপিনের পক্ষে অত্যন্ত প্রয়োজন হইয়া পড়িয়াছে, যাহার কাছে সব কথা খুলিয়া বলা যায়, না বলিলে আর চলে না। বিপিন মনের মধ্যে এইসব আর চাপিয়া রাখিতে পারে না। তাই পরদিন সে ভাসানপোতায় বন্ধুর বাড়ি গিয়া হাজির হইল। জয়কৃষ্ণ এই গ্রামের বাসিন্দা নয়, তবে বর্তমানে কর্ম উপলক্ষে এই গ্রামের সতীশ কর্মকারের পোড়ো বাড়িতে বাহিরের 2টি ঘর লইয়া সে বাস করিতেছে। স্কুলে ছুটির পর জয়কৃষ্ণ নিজের ঘরে ফিরিয়া উনুন জ্বালাইয়া চা তৈয়ারির জোগাড় করিতেছে। বিপিনকে হঠাৎ এই সময় দেখিয়া বলিল, আরে বিপিন যে, আয় আয় বস, কবে এলি রে বাড়িতে? বিপিন দেখিল জয়কৃষ্ণ একা নাই। ঘরের মধ্যে বসিয়া আছে মাইনর স্কুলের 2য় পণ্ডিত বিশ্বেশ্বর চক্রবর্তী। বিশ্বেশ্বর চক্রবর্তীর বয়স প্রায় 37-38। এই গ্রামের স্কুলে আজ প্রায় 8-10 বছর মাস্টারি করিতেছে। থাকে জয়কৃষ্ণের বাসার অন্য ঘরটিতে, কারণ জয়কৃষ্ণ স্ত্রী পুত্র লইয়া এইখানে বাস করে না। বিশ্বেশ্বর চক্রবর্তী ওপরওয়ালা হেডমাস্টারের একরকম পাচক ও ভৃত্য উভয়ের কাজই করে।
বিনিময়ে জয়কৃষ্ণ তাহাকে খাইতে দেয়। এইসব কথা বিপিন জানিত, কারণ সে আরও বহুবার ভাষণ পোতায় আসিয়াছে জয়কৃষ্ণের সঙ্গে দেখা করিতে। বলা বাহুল্য, বিপিন ও জয়কৃষ্ণ যখন একই স্কুলের ছাত্র, বিশ্বেশ্বর চক্রবর্তী তখন স্কুলের মাস্টার ছিল না। উহারা পাশ করিয়া বাহির হইয়া যাইবার অনেক পরে সে আসিয়া চাকুরিতে ঢোকে। চাপান শেষ করিয়া বিপিন জয়কৃষ্ণকে ডাকিয়া ঘরের বাহিরে লইয়া গিয়া মানির কথা তাহাকে বলিতে লাগিল। বেশ সবিস্তারেই বলিতে লাগিল। বিশ্বেশ্বর চক্রবর্তী একটু দূরে বসিয়া উৎকর্ণ হইয়া ইহাদের কথাবার্তা শুনিবার চেষ্টা করিতেছে দেখিয়া বিপিন গলার সুর আরও একটু নিচু করিল। বিশ্বেশ্বর দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, আমরা কি শুনতে পাবো না কথাটা? ও বিপিনবাবু, এ আমাদের একটা প্রাইভেট কথা হচ্ছে। প্রাইভেট আবার কি? কোনো মেয়ে মানুষের কথা তো? তা বলুন না, একটু শুনি। বিশ্বেশ্বর অত্যন্ত আগ্রহের সঙ্গে কথাগুলি বলিল দেখিয়া বিপিন একটু মজা করিবার জন্য কহিল, তা আসুনি না এদিকে, বলছি। তারপর সে এক কাল্পনিক মেয়ের সঙ্গে তাহার কাল্পনিক প্রেম কাহিনী সবিস্তারে শুরু করিল। একবার ট্রেনে একটি সুন্দরী মেয়ের সঙ্গে তাহার আলাপ হয়। মেয়েটির নাম বিজলি। তাহার বাবা ও মায়ের সঙ্গে সে কলিকাতায় মামার বাসায় যাইতেছিল। বিজলি কলকাতায় মামার বাসার ঠিকানা দিয়া তাহাকে যাইতে বলে। বিপিন অনেকবার সেখানে গিয়াছিল। বিজলি কত আদর যত্ন করিত, বারবার আসিতে বলিত। একদিন বিপিন তাহার বাম্মাকে বলিয়া বিজলিকে আলিপুর চিড়িয়াখানা দেখাইতে লইয়া যায়। সেইখানে বিজলি মুখ ফুটিয়া বলে বিপিনকে সে ভালোবাসে। বিশ্বেশ্বর সাগ্রহে বলিল, তা এ কতদিনের কথা? তা ধরুন না কেন, বছর 6-7 আগের ব্যাপার হবে। তা এখন সেই মেয়েটি কোথায়? এখন তার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি থাকে। আপনার সঙ্গে আলাপ আছে? আলাপ আবার নেই, দেখা তো হয় মাঝে মাঝে। তার সেই মামার বাসায় তখন ভারী যত্ন করে। কীরকম যত্ন করে? এই গল্পগুজব করে, উঠতে দেয় না, বলে বসুন বসুন, খুব খাওয়ায়। এরই নাম যত্ন আর কি। আমায় কত চিঠি লিখেছে লুকিয়ে। বলেন কি, চিঠিপত্রও লিখেছে? বিশ্বেশ্বর চক্রবর্তী একেবারে অভিভূত হইয়া পড়িল। ইহা সে কল্পনাও করিতে পারে না, মেয়ে মানুষ লুকাইয়া যে চিঠি লেখে, সেই চিঠি যে পায় তাহার কি না সৌভাগ্য। বিশ্বেশ্বর চক্রবর্তীর অত্যন্ত ইচ্ছা হইল সেই সব চিঠিতে কী লেখা আছে তাহা জিজ্ঞাসা করে। কিন্তু নিতান্তই ভদ্রতা বিরুদ্ধ হয় বলিয়া, বিশেষত যখন বিপিনের সঙ্গে তাহার খুব বেশি ঘনিষ্ঠতা নাই, সে কথা সে বলিতে পারিল না। শুধু বিস্ময়ের দৃষ্টিতে বিপিনের মুখের দিকে চাহিয়া রহিল। জয়কৃষ্ণ বলিল, বিশ্বেশ্বরবাবু, আপনার জীবনে এইরকম কখনো কিছু নিশ্চয়ই হয়েছে, তা বলুন না শুনি। বিশ্বেশ্বর নিতান্তই হতাশ ও দুঃখিতভাবে খানিকটা আপন মনেই বলিল, আমাদের ওই রকম কখনো কেউ চিঠি লেখেনি। চিঠি লেখা তো দূরের কথা, কখনো কোনো মেয়ে কিছু বলেও নি। সাহস করে কাউকে কখনো কিছু বলতেও পারিনি মাস্টারবাবু, সত্যি বলছি। এই এত বয়স হলো, তা বিয়েও তো করলেন না। বিয়ে কি করে করব মাস্টারবাবু, দেখতেই তো পাচ্ছেন সব। 25 টাকা মাইনে লিখি স্কুলের খাতায়, আর পাই 15 টাকা। না মাতা না পিতা, মামার বাড়ি মানুষ হয়েছি দুঃখ কষ্টে, তেমন লেখাপড়াও শিখিনি। মামাদের দৌড়ে তাদের চাকরগিরি করে হাটবাজার করে অতি কষ্টে ছাত্রবৃত্তি পেয়ে পাশ করি। জয়কৃষ্ণ বলিল, তা বিয়ে করলে আপনার লোক পেতেন বিশ্বেশ্বরবাবু। এরপরে দেখবেন একজন মানুষের অভাবে কত কষ্ট হয়। বিশ্বেশ্বর চক্রবর্তী বলিল, এরপর কেন, এখনই হয়। সত্যি বলছি মাস্টারবাবু, একটা ভালো কথা কখনো কেউ বলেনি। বড় দুঃখেই এই কথা বলছি, কিছু মনে করবেন না। কারোর মুখে একটা ভালোবাসার কথা এই উনি যেমন বলছেন, এ তো কখনোই শুনিনি। কাকে বলে তাও জানি না। তাই এক এক সময় ভাবি জীবনটাই বৃথায় গেল মাস্টারবাবু,
কিছুই পেলাম না জীবনে। বিশেষর চক্রবর্তী এমন হতাশ সুরে এই কথা বলিল যে সে যে অকপটে সত্য কথা বলিতেছে এই বিষয়ে বিপিনের কিছুমাত্র সন্দেহ হইল না। সে যে কিছুদিন আগেও ভাবিত তাহার তুল্য অসুখী মানুষ দুনিয়ায় কেহ নাই, ইহার বৃত্তান্ত শুনিয়া বিপিনের সেই ধারণা দূর হইল। এই ভাগ্যহত দরিদ্র স্কুলমাস্টারের ওপর তাহার যেন একটা অহেতুক ভালোবাসা জন্মিল। হঠাৎই মনে হইল জয়কৃষ্ণ তাহার এতদিনের বন্ধু বটে, কিন্তু জয়কৃষ্ণের চেয়েও এই অর্ধপরিচিত বিশ্বেশ্বর চক্রবর্তী যেন তাহার অনেক আপন। ইহা দরিদ্রের প্রতি দরিদ্রের সমবেদনা নয়, দরিদ্রের প্রতি ধনীর করুণা। কারণ বিপিন এখন ধনী। আজই এইমাত্র বিপিন ভালো করিয়া বুঝিয়াছে যে সে কত বড় ধনী। বাড়িতে আসিয়া প্রথম দিন ৫-৬ বলাই বেশ ভালো ছিল। বিপিন চাকুরি স্থলে চলিয়া গেলে সে একদিন গ্রামের নবীন রায় মহাশয়ের বাড়িতে বসিয়া আছে। নবীন রায়ের ছেলে বিষ্ণু বলিল, বলাইদা, মাংসের ভাগ নেবে? আমরা উত্তরপাড়া থেকে ভালো খাসি আনিয়েছি, এই বেলা কাটা হবে। ৭ আনা করে সের পর্তা হচ্ছে। বলাই অতিরিক্ত মাংস খাওয়ার ফলেই অসুখটা বাঁধাইয়াছিল। মাংস খাওয়া তাহার বারণ, এবং দাদা বাড়ি থাকার জন্য সে বিশেষ কিছু বলিতেও সাহস করে নাই। কিন্তু এখন আর সেই ভয় নাই। মনোরমা বারণ করিয়াছিল। বলাই বৌদিদিকে বিশেষ আমল না দেওয়ার ফলে তাহার মাংস খাওয়া কেহ বন্ধ করিতে পারিল না। ২-৩ দিনের মধ্যে বলাই আবার অসুস্থ হইয়া পড়িল। বিপিন অসুখের খবর পাইয়া বাড়ি আসিতে পারিল না। জমিদার অনাদিবাবু কিস্তির সময় ছুটি দিতে চাহিলেন না। দিনকুড়ি পরে বিপিন বাড়ি আসিয়া দেখিল বলাই একটু সুস্থ হইয়া উঠিয়াছে। বলাই বাড়ির সকলের হাতে পায়ে ধরিয়া দাদাকে মাংস খাওয়ার কথা বলিতে বারণ করিয়া দিয়াছিল। সুতরাং বিপিনের কানে সেই কথা কেহ আর তুলিল না। বিপিন একদিন থাকিয়াই চলিয়া গেল। বলাই আবার কুপথ্য শুরু করিয়া দিল। কখনো বা লুকাইয়া, কখনো বা বাড়ির লোকের কাছে কান্নাকাটি করিয়া, আবদার ধরিয়া। মাস ২ এইভাবেই কাটিবার পর বিপিন ৫-৬ দিনের ছুটি লইয়া বাড়ি আসিল। তাহার বাড়ি আসিবার প্রধান কারণ পৈতৃক আমলের ভাঙা চণ্ডীমণ্ডপটি এইবার খড় তুলিয়া ভালো করিয়া ছাইয়া লইবে। এই সময় ভিন্ন খড় কিনিতে পাওয়া যাইবে না পাড়াগাঁয়ে। বাড়ি আসিয়া প্রথমেই বলাইকে দেখিয়া বিপিনের বাড়ি আসিবার আনন্দ উৎসাহ এক মুহূর্তে নিবিয়া গেল। এ কি চেহারা হইয়াছে বলাইয়ের! চোখ মুখ ফুলিয়াছে, রং হলদে, পায়ের পাতাও যেন ফুলিয়াছে মনে হইল। অথচ নেফ্রাইটিসের রোগী তো দিব্যি মনের আনন্দে নির্বিচারে পথ্য অপথ্য খাইয়া চলিয়াছে। বিপিন কাহাকেও কিছু বলিল না। তাহার মন ভয়ানক খারাপ হইয়া গেল ভাইটার অবস্থা দেখিয়া। সেইবার কিছু সুস্থ দেখিয়া গিয়াছিল। কোথায় সে ভাবিতেছিল এইবার গিয়া দেখিবে ভাইটি বেশ সারিয়া সামলাইয়া উঠিয়াছে। কিন্তু সারিয়া ওঠা তো দূরের কথা, রানাঘাট হাসপাতালে সেবার লইয়া যাওয়ার পূর্বে যাহা চেহারা ছিল তাহার চেয়েও খারাপ হইয়া গিয়াছে। ২ দিন পর বিপিন নদীর ধারে মাছ ধরিতে যাইবে। বলাই বলিল, দাদা, আমিও যাব তোমার সঙ্গে। বলো তো যুগিপাড়া থেকে আর 2খানা ছিপ নিয়ে আসি। বলাই উঠিয়া হাঁটিয়া খাইয়া দাইয়া বেড়াইত বলিয়া বাড়ির লোকে হয়তো ভাবে, তবে অসুখ এমন কি কঠিন। কারণ পাড়াগাঁয়ের ব্যাপার এই যে শয্যাশায়ী এবং উত্থান শক্তি রহিত না হওয়া পর্যন্ত কাহাকেও অসুস্থ বলিয়া ধারণা করিবার মতো বুদ্ধি সেইখানে খুব কম লোকেরই আছে। মাছ ধরিতে গিয়া 2 জনে নদীর ওপারে গিয়া বসিল, কারণ এই পারের জলে শ্যাওলার দাম বড় বেশি। 4 করিয়া ছিপ ফেলিয়া বিপিন বলিল, বলাই, একটু তামাক ছাঁচ তো কলকেটায়, আর মাঠ থেকে একটু গোবর কুড়িয়ে নিয়ে আয়, বড্ড চিংড়ি মাছ জ্বালাচ্ছে, একটু ছড়িয়ে দিই। বলাই বলিল, দাদা, গোবর দিলে চিংড়ি মাছ বেশি করে আসবে। তুই তো সব জানিস, দে আগে তামাকটা সেজে দে। বেলা পড়িতে বেশি দেরি নাই। অনেকক্ষণ বিপিন ছিপ ফেলিয়া একমনে বসিয়া আছে। বলাইও তাহার পাশে কিছুটা দূরে ছিপ ফেলিয়াছে। উভয়ের ছিপের ফাতনা
নিবাদ নিষ্কম্প প্রদীপের মতো স্তব্ধ। হঠাৎ বিপিন মুখ তুলিয়া ভাইয়ের দিকে চাহিতেই দেখিল বলাইয়ের চোখ ছিপের ফাতনার দিকে নাই। সে গভীর মনোযোগের সঙ্গে এক দৃষ্টে ওপারের দিকে চাহিয়া আছে। চাহিয়া চাহিয়া কি যেন দেখিতেছে। কি দেখিতেছে বলাই? বিপিন কৌতূহলী হইয়া ভাইয়ের দৃষ্টি অনুসরণ করিয়া ওই পারের দিকে চাহিল, আর সঙ্গে সঙ্গে তাহার বুকের মধ্যে ছ্যাদ করিয়া উঠিল। সে এতক্ষণ লক্ষ্যই করে নাই ওপারে চটকাতলার শ্মশান। ওই পারে জঙ্গলের বহু গাছপালার মধ্যে বিপিন লক্ষ্যই করে নাই যে তাহারা শ্মশানতলির বুড়ো চটকা গাছটার ঠিক এই পারে আসিয়া বসিয়া আছে। সেদিকে মন দিবার কোনো কারণও ছিল না এতক্ষণ। কিন্তু বলাই ওই দিকেও অমনভাবে চাহিয়া আছে কেন? বলাই যেন উদাস অন্যমনস্ক। দাদা যে তাহার দিকে চাহিয়া দেখিতেছে এ খেয়ালও তাহার নাই। বিপিন বলিল, ওদিকে অমন করে কি দেখছিস রে? বলাই চকিতে ওপারের দিক হইতে চোখ ফিরাইয়া লইয়া বলিল, না কিছু না, এমনি। বিপিন যেন খানিকটা আশ্বস্ত হইল, অথচ কেন যে আশ্বস্ত হইল আর কি ভয় বা করিতেছিল তাহা তাহার নিজের নিকটেও খুব যে স্পষ্ট হইয়া উঠিল তাহা নহে। তবুও মনে মনে ভাবিল, ও কিছুই না, এমনি চেয়েছিল। কিন্তু কিছুক্ষণ ছিপের ফাতনার দিকে লক্ষ্য রাখিবার পর ভাইয়ের দিকে আরেকবার চোখ ফেলিতেই সে দেখিল বলাই আবার পূর্ববৎ অন্যমনস্কভাবেই ওই পারের দিকে এক দৃষ্টে চাহিয়া আছে। বিপিন উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করিল, কি রে, কি দেখছিস বলতো? বলাই বলিল, না কিছুই দেখছি না। বলাই যেন দাদার কাছে ধরা পড়িয়া যাওয়াটা ঢাকিয়া লইবার আগ্রহে অত্যন্ত উৎসাহের সহিত ছিপ তুলিয়া বড়শিতে নতুন কেঁচোর টোপ গাঁথিতে ব্যস্ত হইয়া পড়িল। আবার খানিক্ষণ কাটিয়া গেল। বেলা একদম পড়িয়া গিয়াছে। ওপারের বড় বড় শিমুল, শিরিষ বা তেঁতুল গাছের মগডালে পর্যন্ত একটুও রাঙা রোদের আভা নাই। মাঠের যেখানে তাহারা বসিয়াছে তাহার আশেপাশে চিটচিড়ে ফলের বন সারাদিনের রোদ পাইয়া রোদ পোড়া ফলের শুটিগুলি পেড়েক পেড়েক শব্দ করিয়া ফাটিতেছে। এই সময়টা মাছ খায়, সুতরাং বিপিন ভাবিল অন্তত আর আধ ঘণ্টা অপেক্ষা করিয়া যাইবে। হঠাৎ তাহাদের সামনে জলের মধ্যে একটা প্রকাণ্ড কচ্ছপ নিঃশব্দে ভাসিয়া উঠিয়া চার পা নাড়িয়া সাঁতার দিতে দিতে বলাইয়ের ছিপের দিক লক্ষ্য করিয়াই যেন আসিতে লাগিল। বিপিন বলাইকে কথাটা বলিতে গিয়া মুখ ফিরাইতেই দেখিল কচ্ছপটা যে ভাসিয়া উঠিয়াছে বা তাহারই ছিপের দিকে সাঁতরাইয়া আসিতেছে, বলাইয়ের সেদিকে কোনো দৃষ্টি নাই। সে আবার সেইভাবে ওপারের দিকে চাহিয়া আছে। বিপিন ধমক দিয়া বলিল, এই কি দেখছিস ওইদিকে অমন করে? ওইদিকে তাকাস নে। কথাটা বলিয়া ফেলিয়াই বিপিনের মনে হইল এই কথাটা বলাইকে এইভাবে বলা ভালো হয় নাই। আর তার সঙ্গে সঙ্গে যে সন্দেহটা অমূলক আর অস্পষ্ট ছিল সেটা যেন আরও স্পষ্ট হইয়া উঠিল। বিপিনের হাতে পায়ে যেন বল কমিয়া গেল, মন বেজায় দমিয়া গেল। প্রায় অন্ধকার সন্ধ্যার ওপারের চটকাতলার শ্মশানের মরার বাঁশ ও ফুটা কলসিগুলো যেন কি ভয়ানক অমঙ্গলের বার্তা প্রচার করিতেছে। ভাসমান কচ্ছপটাও। সে তাড়াতাড়ি ছিপ গুটাইয়া ভাইকে বলিল, নে নে চল, বাড়ি চল, সন্ধে হলো। আমি ছিপগুলো বেঁধে নি, তুই ততক্ষণ বাঁশতলার ঘাটে গিয়ে পাড়ে নৌকো ডাক দে। অসুস্থ ভাইটাকে শ্মশানের সান্নিধ্য হইতে যত তাড়াতাড়ি হয় সরাইতে পারিলে সে যেন বাঁচে। বিপিনের মন কয়দিন যেমন হালকা ছিল, সর্বদা যেমন কি এক ধরনের আনন্দে ভরপুর ছিল, আজ আর তেমনটা অনুভব করিল না। কাহারও সহিত কথাবার্তা কহিতে তার ভালো লাগিল না। সকাল সকাল খাওয়া দাওয়া সারিয়া সে নিজের ঘরে ঢুকিল। প্রত্যেক আমলের কুঠিরের মেঝেতে সিমেন্ট চটিয়া উঠিয়া গিয়াছে বহুকাল। জানালার কবাট আলগা, ছেঁড়া ন্যাকড়া ও কাঁঠাল কাঠের সিঁড়ি দিয়া উত্তরের জানালাটা আটকানো। জানালায় ঠেসানো আছে একগাদা শাবল, কুড়োল আর গোটা দুই পুরনো হুঁকো আর একটা পুরনো টিনের তোরঙ্গ। সেই জন্য ওই দিকের জানালা খোলা যায় না। ঘরে খাট নাই,
যে কয়খানা খাট ছিল পূর্ববশত দারিদ্র্যের দায়ে বিপিন সস্তা দরে বিক্রয় করিয়া ফেলিয়াছিল। মায়ের ঘরে একখানা মাত্র জাম কাঠের সেকেলে তক্ত বসছিল। সম্প্রতি বলায়ের অসুখ বাড়িবার পর হইতে সেখানা বলায়ের জন্য দালানে পাতিয়া দেওয়া হইয়াছে। সুতরাং বিপিন নিজের ঘরের মেঝের ওপর বিছানা পাতিয়ায় শয় আজ 3 বৎসর। একদিকে মাদুরের ওপর কাঁথা পাতিয়া বিছানা করা। মনোরমা সেখানে খোকা খুকিকে লইয়া শয়। ঘরের অন্য আরেকদিকে একখানা পুরনো তুলো বার হওয়া তোষক পাতিয়া বিপিনের জন্য বিছানা করা হইয়াছে। মশারি নাই, এতদিন অর্থাভাবে কেনাই যায় নাই। চাকুরি হওয়ার পর হইতেও এমন কিছু বিপিন থোক টাকা কোনোদিন হাতে করিয়া বাড়ি আসে নাই, যাহা হইতে সংসার খরচ চালাইয়া আবার মশারি কেনা যাইতে পারে। সমস্ত রাত্রি মশায় ছিঁড়িয়া খায় বলিয়া মনোরমা সন্ধেবেলা ঘরের দরজা জানালা বন্ধ করিয়া ঘুটের ও তুষের ধোঁয়ার সাঁচাল দেয়, যেমন গোয়ালে দেওয়া হয়। আজও দিয়াছিল। এখনো ঘুটের মালসা ঘরের মেঝেতে বসানো, অল্প অল্প ধোঁয়া বাহির হইতেছে। বিপিন শৌখিন মেজাজের লোক, ঘরে ঢুকিয়াই ঘুটের মালসা দেখিয়া চটিয়া গেল। অপর বিছানায় ভানু শুইয়াছিল, তাহাকে ডাকিয়া বলিল, তোর মাকে ডেকে নিয়ে আয়। মনোরমা ঘরে ঢুকিতেই বিরক্তির সুরে বলিল, এত রাত পর্যন্ত ঘুটের মালসা ঘরে? বলি এখানে মানুষ হবে নাকি এটা গোয়াল? সব সরিয়ে নিয়ে যাও। মনোরমা বলিল, তা কি করব বলো? ও দিলে তবু মশা একটু কমে, নইলে তো শোয়া যায় না। একদিন ধোয়া না দিলে মশায় টেনে নিয়ে যায় যে। অন্য কি কোনো উপায় আছে? দেখিয়ে দাও না। স্ত্রীর এই কথার মধ্যে তাহার মশারি কিনিবার অক্ষমতার প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিতের অস্তিত্ব অনুমান করিয়া বিপিন আরও জ্বলিয়া উঠিল। বলিল, উপায় কি আছে না আছে এখন দেখবার সময় নয়। তুমি দয়া করে মালসাটা সরিয়ে নিয়ে যাবে। মনোরমা আর বাক্যব্যয় না করিয়া হেতুভূত দ্রব্যটিকে ঘরের বাহিরে লইয়া গেল। সে একটা ব্যাপার আজ কয়দিন ধরিয়া বুঝিবার চেষ্টা করিতেছে। পলাশপুরে চাকরি হইবার পর হইতেই স্বামীর কেমন যেন রুক্ষ মেজাজ। আগে তাহার নানা রকম বদ খেয়াল ছিল, নেশা ভাঙও করিত, বিষয় আশয় উড়াইয়া দিয়াছে বটে, কিন্তু মনোরমা যখন তিরস্কার করিত তখন সে শুনিয়া যাইত, মৃদু প্রতিবাদ করিত, দোষাস্খলনের চেষ্টা করিত, কিন্তু রাগ করিত না, বরং ভয়ে ভয়ে থাকিত। আজকাল উল্টা হইয়াছে, মনোরমা কিছু করিলেও দোষ, আবার না করিলেও দোষ। বিপিন যেন তাহার সব কিছুতেই দোষ দেখে, আর সামান্য ছুতা ধরিয়া যা তা বলে। কেন যে এমন হইল মনোরমা তাহা ভাবিয়া পাইল না। নমস্কার, আমরা শুনছিলাম বিভূতিভূষণের লেখা বিপিনের সংসার। খুব শীঘ্রই আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।